স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন দায়না। কয়েকটি রাজনৈতিক দল বা নেতাদের বক্তব্যে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি হলেও বাস্তবে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলেন, সরকারকে নির্বাচন আয়োজনে কঠোর থাকতে হবে, দ্বিমত থাকা ইস্যুগুলোর সুরাহা করতে হবে আলোচনার টেবিলেই। খান আলমিনের রিপোর্টে দেখুন বাকিটা। নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 5 আগস্ট নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ এবং তার পরদিন নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর পর নির্বাচনী ট্রেন হুইসেল দেয়া শুরু করে। প্রতিক্রিয়া স্বরূপ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় নির্ধারণের মাধ্যমে শুরু হয় এর যাত্রা। এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত মন্তব্য ট্রেনের ব্রেক চেপে ধরার ইঙ্গিত দেয়। তবে একে দলীয় এজেন্ডা কিংবা প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল বলে মনে করেন বিশ্লেষকরা। সরকার কঠোর থাকলে নির্বাচনের সময় নিয়ে কোনো শঙ্কা থাকবে না বলেও মত তাদের। এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়া, এটা যে একেবারেই যে কনসেনসাস ছাড়া হচ্ছে আমার কাছে তা মনে হয় না। একেবারে যে ঐক্যমত ছাড়া হচ্ছে সেটা মনে হয় না। নিশ্চয়ই এক ধরনের সবার সঙ্গে আলাপ আলোচনা করে এই ধরনের চিন্তা ভাবনা করা হয়েছে বলে আমার ধারণা। কাজেই এর বাইরে যে অভিমত, যে স্টেটমেন্ট, এগুলো হয়তো বা রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে তাদের এজেন্ডা, তাদের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দাবি দাওয়া করবে, কিন্তু আপনাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে। এই অবস্থায় যদি কোনো রাজনৈতিক দল এর বিরোধিতা করে, আবার কোনো রাজনৈতিক দল যদি ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তখন তো একটা রাজনৈতিক সংকট তৈরি হয়। তো এই অবস্থায় সরকার কিভাবে ম্যানেজ করে সেটা ইম্পর্টেন্ট। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। তবে এর মধ্যেও তেমন কোনো প্রতিবন্ধকতা দেখছেন না বিশ্লেষকরা। বলছেন, এরই মধ্যে সংস্কার ও বিচারের অগ্রগতি লক্ষণীয়। 6 মাসের মধ্যে অনেক কিছু এদিক সেদিক হবে। আবার নির্বাচন কমিশনের প্রস্তুতি গ্রহণ করছে। অলরেডি তারা আরপিও সংশোধন ঘোষণা করেছেও, ড্রাফট ঘোষণা করেছেও। সো কাজ থেকেই চলছে, মানে সংশয় হওয়ার তেমন জায়গা আমি মনে করি না। প্রধান উপদেষ্টা যেটা বলার চেষ্টা করেন, কিছু পরিবর্তন কিন্তু হচ্ছে। উনি হয়তো ওইটাকেই মিন করার চেষ্টা করেছেন, কারণ অনেক পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী ট্রেনের যাত্রা বাধাগ্রস্ত করলে গণতন্ত্র উত্তরণের পথ কঠিন হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। খান আলামিন, আরটিভি, ঢাকা। রাজধানীর মিরপুরে অফিসের ভেতরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে মিরপুর 11 নম্বর ডি ব্লকের একটি অফিস থেকে আফজালের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শরীয়তপুরের সখীপুর উপজেলার বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, খবর পেয়ে এসে তারা আফজালের নিথর দেহ দেখতে পান। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। স্বজনরা দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। দিলাম কি অবস্থা, বললো যে ইসলাম ব্যাংক হাসপাতালের পাশে, তাড়াতাড়ি ভাই চলে আসো। আমার অনেক ছোট ওরা। তারপর কি মাঝপথে আইসা ফোন দিলাম, শুনলাম যে মার্ডার। এই তো আইসা যা পাইলাম দেখলাম। এখন ঘটনা এখনো এক্স্যাক্টলি বলা মুশকিল। মালিকের ছেলে পুলিশে ফোন দিয়ে আসার পর পুলিশে মালিকের ছেলেকে অ্যারেস্ট করছেন। তো মালিকের ছেলেকে বলছে যে কি ঘটনা ঘটছে, মালিকের ছেলে কোনো সতর্ক দিতে পারেনি। তো আশেপাশের লোকজন বলতেছিল যে মালিকের ছেলে নেশাগ্রস্ত, অস্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে বদমেজাজি ছিলেন। তো ওই অবস্থায় হচ্ছে গিয়ে কোনো ঘটনা ঘটতে পারে। তো ওই সন্দেহটা আপাত দৃষ্টিতে সবাই ওই মালিকের ছেলেকে দিকে তাকাচ্ছে। চট্টগ্রাম আকবর শাহের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় ঘটনায় 5 জন নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছেন। নিহত আহতরা সবাই মাছ বিক্রির উদ্দেশ্যে ভাটিয়ারি থেকে নগরীর ফিশারি ঘাট যাচ্ছিলেন। স্থানীয়রা জানান, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ভোর 4:55 দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 3 জনের নাম জানা গেছে। তারা হলেন রনি দাস, আকাশ দাস ও অজিত দাস। পুলিশ জানিয়েছে 3 জন ঘটনাস্থলেই নিহত হন। অন্য 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই অবৈধভাবে পার্কিং করে যেখানে সেখানে গাড়িগুলো রাখে, অনেক ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটতেছে। এখানে সিটি গেট মেঘনা গ্রুপের সামনে একটা কভার ভ্যান দাঁড়ানো ছিল। ওই ড্রাইভারটা, পিকআপের ড্রাইভারটা ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ওই কভার ভ্যানের পিছনে দাম করে মারেছে।
সংঘর্ষণ হয়। সংঘর্ষণ হওয়ার সাথে সাথে ড্রাইভার সহ মোট 5 জন মানুষ ইনজুর্ড হয়ে যায়। এই গাড়িটা ভাটিলি থেকে যাচ্ছিল মাছ ফিশারি ঘাটে সকাল 4টা বাজে প্রায়। তো যখন গাড়িটা রাস্তা ক্লিয়ার তখন এই গাড়িটা কালীরহাট পয়েন্টে এসে গাড়িটা দুর্ঘটনা ঘটে। তখন এই গাড়িটা কালীরহাট ইউটার্নটা নিল, তখন দেখা যায় একটা বামে খাড়া গাড়ি, কালীঘাট ওখানে খাড়া গাড়ি কভার ভ্যান দাঁড়িয়ে আছে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই কভার ভ্যানের পিছনে মেরে যায় গাড়িটা। পিছনে মেরে দেওয়ার কারণে মনে করেন ওখানে স্পট ডেড কয়েকজন মারা গেছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা জানাবেন, আর কি বলছে এই বিষয়ে প্রশাসন এবং আহতদের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। জি মাহবুবা, আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে। এখানে কিন্তু যারা নিহত এবং আহত হয়েছেন তাদের পরিবারের সবাই আসছে এবং এখানে কিন্তু একটা কান্নাকাটির যে রোল সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। অনেকেই কিন্তু বলেছেন তারা কিন্তু আসলে মাছ ব্যবসায়ী ছিল, এরপরে কিন্তু পরিবার থেকে কিন্তু তাদেরকে কিন্তু নিষেধ করা হয়েছিল আজকে না যাওয়ার জন্য, যেহেতু গতকালকে তাদের পূজা গিয়েছে সেজন্য তাদেরকে কিন্তু আজকে নিষেধ করেছিল মাছ না আনার জন্য। আজকে দিন পরে হয়তো আগামীকাল পরশু থেকে তারা আবার মাছ আনতে যাবে সেটাই বলেছিল। অনেকের মা এবং স্ত্রী তাদেরকে কিন্তু মানা করেছে, এরপরও কিন্তু তারা কিন্তু সেই মানা কিন্তু সেটা শুনেনি। তারপরও তারা কিন্তু রাত 3টার সময় তারা 7-8 জন মাছ আনার জন্য কিন্তু বের হয় ফিশারি ঘাটের উদ্দেশ্যে। যখন এই সিটি গেটের একটু আগে একটা ইউটার্ন আছে, সেই জায়গাটিতে যখন তারা আসে ঠিক সেই মুহূর্তে কিন্তু আসলে এই পিকআপটি দাঁড়িয়ে থাকা একটি কাভার ভ্যানকে 3 জন নিহত হয় এবং পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে আরো 2 জন নিহত হয়। এবং এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু আহত নিহত যারা আছে প্রত্যেকে কিন্তু আসলে প্রত্যেকের পরিবারে কিন্তু আসলে কান্নার রোল এখানে দেখা যাচ্ছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। তবে আমরা কথা বলেছিলাম যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে, এর ভিতরে একজনের স্ত্রী কিন্তু 7 মাসের অন্তঃসত্ত্বা এবং আরেকজন কিন্তু তাদের 2 ভাই, তাদের 2 ভাইয়ের মধ্যে এক ভাই কিন্তু মৃত্যুবরণ করছেন। তাদের স্ত্রী তাদেরকে কিন্তু নিষেধ করেছিলেন আসলে এই না যাওয়ার জন্য, এই পরে কিন্তু তারা এসেছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন সকালবেলা ঘটনাস্থলে গিয়েছিলাম সেখানে কিন্তু অনেকেই অভিযোগ করে বলেছেন আসলে রাস্তার দুই পাশে অবৈধভাবে যে গাড়িগুলো পার্কিং করে রাখেন সেই গাড়িগুলো পার্কিং এর কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনা কিন্তু সীতাকুণ্ডে প্রতিনিয়ত হয়ে থাকে। সীতাকুণ্ডে গত 30 দিনে 37টা দুর্ঘটনা হয়েছে এবং এই 37টা দুর্ঘটনায় 26 জনের মতো নিহত হয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু যারা নিহত হয়েছেন তারা কিন্তু তাদের পরিবারের একমাত্র দেখবেন ক্ষমতা ছিল। এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সবাই অপেক্ষা করছেন লাশগুলো বুঝে নেওয়ার জন্য। আমরা আকবরশাহ থানার এটার সাথে কথা বললাম, তিনি জানাবো আসলে তারা লাশগুলো বুঝে পেয়েছেন এবং এগুলি কিছুক্ষণের মধ্যে পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পরে এরপরে পরিবারের কাছে হস্তান্তর করবেন, পরিবার তারপরে তাদেরকে আসলে নিয়ে যাবেন। তবে অনেকের যে 2 ভাই ছিল সেই 2 ভাইয়ের সাথে আমরা একটু একজনের সাথে একটু কথা বলবো, আসলে আমরা কি জানার চেষ্টা করবো। আপনার ছিল আসলে আপনি যদি আমাদেরকে বলেন। আমি জানি না সঠিক। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করবো যারা আসলে এখানে লাশ নিয়ে এসেছেন। আমাদেরকে যদি আমরা একটু আসলে জানার চেষ্টা করছি যারা লাশ নিয়ে এসেছেন, আপনি যদি আমাদেরকে একটু বলেন আসলে কে মারা গেছে। আমি ওটা জানি না। হ্যালো, আমার সম্বন্ধে মারা গেছে। সম্বন্ধে হচ্ছে ইয়াতে মাছের জন্য আসছিল আর কি, ফৌজদারহাট থেকে ফিশারি ঘাটায়। তা এখন আসার সময় হঠাৎ মানে একটা লরি দাঁড়ানো ছিল, ওই লরি দাঁড়ানো অবস্থায় পিকআপ ওখানে ঢুকাই দিছে, এই জন্য 5 জন মারা গেছে আর কি। 5 জন শুনছিলেন আসলে তাদের আত্মীয় স্বজনের বক্তব্য। তারা যেটা বললো আসলে তারা লাশগুলো পোস্টমর্টমের পরে বুঝে নেবেন, এরপরে তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী যেটা করার প্রয়োজন সেটা করবেন। তবে এলাকাবাসীর একটাই দাবি, সেটা হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে সীতাকুণ্ড অংশে যেভাবে অবৈধভাবে পার্কিং করে রাখে গাড়িগুলো, সেই গাড়িগুলোর ব্যাপারে আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন অনেকেই। মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ নিহতের। ধন্যবাদ আপনাকে। রফতানি বাণিজ্যে ভারত বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে বেনাপোল স্থলবন্দরে। চলতি বছরের জুন মাসের চেয়ে জুলাইয়ে এ বন্দর দিয়ে রফতানি কমেছে 6,894 মেট্রিক টন পণ্য। বেনাপোল সংবাদদাতা রিপোর্ট জানাচ্ছেন লামিয়া তানসিন মাহমুদ।
2025-26 অর্থ বছরে জুলাই মাসে বেনাপোল বন্দর দিয়ে 1525টি ট্রাকে ভারতে রপ্তানি হয়েছে 13,457 মেট্রিক টন পণ্য। অথচ গেল জুন মাসে রপ্তানি হয়েছে 1,648টি ট্রাকে 20,351 মেট্রিক টন পণ্য, অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় 7,000 মেট্রিক টন পণ্য। ভারত সরকারের নিষেধাজ্ঞায় গেল 8 এপ্রিল থেকে ভারতের আকাশপথ ব্যবহার করে বাইরের দেশে বন্ধ রয়েছে বাংলাদেশি পণ্য রপ্তানি। পরবর্তী 17 মে গার্মেন্টস তৈরি পোশাক, তুলা, সুতার বর্জ্য, প্লাস্টিক কাঠের তৈরি আসবাবপত্র ও ফল জাতীয় পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায় তাদের আরও এক নিষেধাজ্ঞায়। এমন অবস্থায় বাণিজ্যের পরিমাণ কমেছে বললেন বন্দর কর্তৃপক্ষ। এদিকে বাণিজ্যিক সংশ্লিষ্টরা বলছেন বারবার নিষেধাজ্ঞায় দুই দেশের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে। ভারত সবসময় আমাদেরকে রপ্তানির ক্ষেত্রে আমাদেরকে এক ধরনের ব্যারিয়ার সৃষ্টি করে বিগত দিনে করেছে, কিন্তু বর্তমানে এক্সপোর্টের ক্ষেত্রে এত বিধিনিষেধ যে কারণে এক্সপোর্ট প্রায় আপনার 100% থেকে আপনার প্রায় 10% নেমে এসেছে, 90% এক্সপোর্ট নাই। 5ই আগস্ট পরবর্তী ইন্ডিয়ার সাথে ভারতে বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক সেখানেও একটা মোটামুটি একটা ঘাটতি তৈরি হয়েছে। সেই কারণে বেশ কিছু নিষেধাজ্ঞা উভয় দেশ জারি করার কারণে অনেক পণ্য এখন আসতে পারে। তবে দেশীয় শিল্পের কথা বিবেচনা করে অপ্রয়োজনীয় অনেক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে সরকারের, জানালেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক। ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্তৃক আমাদের জুট এবং গার্মেন্টস পণ্য স্থলবন্দর দিয়ে এক্সপোর্টের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পর আগের চাইতে এই বন্দর দিয়ে এক্সপোর্টের পরিমাণ কিছুটা কমেছে। মন্দা কাটিয়ে গতি ফিরবে বাণিজ্যে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। কক্সবাজারের রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়া ও বান্দরবানের নায়কংছড়ি সীমান্তে কমেছে চোরাচালান। আটক চোরাকারবারীদের ছাড়িয়ে আনতে তদবির চালাচ্ছে সীমান্ত এলাকার প্রভাবশালী নেতারা। তবে চোরাকারবারি প্রতিরোধে টহল জোরদার করেছে বিজিবি। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়াত হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। গেল 5 জুন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাইচাপাড়া এলাকা থেকে চোরাকারবারির হোতা শাহিনুর রহমান ওরফে শাহিনকে আটক করে যৌথ বাহিনী। জব্দ করা হয় বিপুল অস্ত্র ও মাদক, ওয়াকিটকি ও 31টি গরু। এতে কিছুটা নিয়ন্ত্রণে আসে সীমান্তের চোরাকারবারি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেবল নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে জব্দ করা হয়েছে কয়েক হাজার গরু, ভার্মিস সিগারেট, মদ, গাঁজা, ফেন্সিডিল সহ বিপুল মাদক। আটক হয়েছে শতাধিক চোরাকারবারি। সম্প্রতি চোরাচালান কমে আসায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। আগের মতো মিয়ানমারের চোরাই গরু বাজারে আসছে না বলছেন স্থানীয়রা। ব্যবসাটা হচ্ছে না, এইবারে ওপারে ইয়াটা এখন মোটামুটি কমে গেছে, বলতে গেলে টোটালি নাই। যারা অ্যারেস্টেড হয়েছে তাদেরকে ছাড়ানোর জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। সার্বিক নিরাপত্তা জোরদার সহ চিহ্নিত চোরাকারবারিদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। সীমান্ত নিরাপত্তায় এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি এখন কঠোর অবস্থানে আছে। আগে যে কোনো সময় আমাদের চলমান অব্যাহত এই কার্যক্রম চলমান থাকবে। সীমান্তে বন্ধ হবে হত্যাকাণ্ড ও চোরাকারবারি, বজায় থাকবে শান্ত পরিবেশ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি কমলেও লালমনিরহাটে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি ক্ষেত, বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেকে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না থাকায় প্রতিদিনই নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। তবে ভাঙন ঠেকাতে কাজ করছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এবার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তিস্তার পানি এখন বিপদসীমার নিচে। পানি কমলেও দুর্ভোগে পড়েছেন লালমনিরহাটের 5 উপজেলার মানুষ। বন্যার পানি কমে যাওয়ার সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভেঙে নিয়ে যাচ্ছে শতবর্ষী পুরনো বসতভিটা। সবকিছু নদীতে বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব হচ্ছে তিস্তা তীরবর্তী মানুষ। তিস্তার ভয়াল থাবায় 7বারেরও বেশি ভাঙনের শিকার হয়েছেন লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নের কুটিপাড়া গ্রামের শহীজন বেগম নামের 80 বছর বয়সী এই বৃদ্ধা। বাবা অতিরিক্ত ভাঙে, ওই যে বিয়েটা তো গেল
আমাকে না জায়গা করে দেবেন আমার বাবা, তাতে থাকবো বাবা, করে যাই আমরা। এদিকে স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, দেখা দিচ্ছে চর্মরোগ ও চুলকানির মতো সমস্যা। শুকনো খাবার ও গোখাদ্যের তীব্র সংকটে আছেন বানভাসীরা। ধানবাড়ি এবং মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বালুর বস্তা দিয়েও আটকায় যায় না, আমাদের বাড়ি করে থাকবো কোনো জায়গা নেই আমাদের। এত তীব্রতায় ভাঙন ভাঙতেছে যে মানুষের বসত ভিটা 100 বছরের ইতিহাসকেও পাল্টে দিয়েছে। আমাদের যে তিস্তা মেগা প্রকল্প যত দ্রুত সম্ভব আমাদের সেটা বাস্তবায়নের মাধ্যমে অর্থ এলাকাবাসীকে আমাদেরকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য আমরা সরকারের কাছে বিনীত আবেদন করছি। জিও ব্যাগে বালু ভরাট করে ভাঙন ঠেকানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা। কোথাও কোথাও অনুমতি সাপেক্ষে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আরও যেসব পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। দ্রুত স্থায়ীভাবে তিস্তার 2 তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। আবরার মাহি, আরটিভি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। মাহবুবা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী গত টানা 3য় দফার যে টানা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত এবং উজানের যে প্রবল স্রোত, সেই প্রবল স্রোতের কারণে কিন্তু তিস্তা পাড়ের যে 2 পাড়ের মানুষ তারা বন্যায় কবলিত হয়। বন্যায় কবলিত হওয়ার কারণে এখানকার ধান ক্ষেত সহ, পাট ক্ষেত সহ বিভিন্ন কিন্তু ফসলি ক্ষেত নষ্ট হয়ে যায় একদিকে, আরেকদিকে কিন্তু পানি কমার সাথে সাথেই কিন্তু তীব্র ভাঙ্গনের দেখা দেয়। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের চিনাতলি, কুটিপাড়া, আদর্শপাড়া সহ লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তাজপুর এলাকা এবং হাতিবান্ধার সিন্ধুনা, কালীগঞ্জ উপজেলার গড্ডিমারি, এই জায়গাগুলোতে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু এই জায়গাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এই তীব্র ভাঙনের কারণে কিন্তু এখানকার মানুষ ঘরবাড়ি হারিয়ে কিন্তু অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে, নদীতে হারিয়ে যাচ্ছে 100 বছরের পুরনো বসতভিটা এবং বিলীন হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু পথে বসে যাচ্ছে। অনেকেই কিন্তু ঘরবাড়ি এই তিস্তার ডান তীর থেকে সরিয়ে নিয়ে নির্ঘুম রাত তারা যাপন করছে। তো সে কারণেই কিন্তু এখানকার তিস্তা পাড়ের মানুষের একটা দাবি আছে যে স্থায়ীভাবে যদি তিস্তা নদী বাদ দেওয়া হয় তাহলে কিন্তু তারা এখানে তাদের বসতভিটাটুকুন তারা শান্তি মতো কিন্তু ঘুমাতে পারবেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে যে জায়গাগুলোতে ভাঙন দেখা দিয়েছে তারা কিন্তু সেই জায়গাগুলোতে বালুর বস্তা ভরাট করে কিন্তু ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও এই বালুর বস্তা দিয়ে কিন্তু ভাঙন আসলে ঠেকানো যাচ্ছে না, এটি দিয়ে আসলে নদী পাড়ের মানুষের জমি জমা বসতভিটা রক্ষা করা সম্ভব হচ্ছে না। আমরা জেলা ত্রাণ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ভাঙন কবলিত এলাকায় মানুষকে 10 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং গতকালকে জেলা বিএমপির পক্ষ থেকে কিন্তু ওখানে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে এই সামান্য ত্রাণ দিয়ে আসলে জেলা প্রশাসকের যে সামান্য ত্রাণ আসলে যারা ভাঙন কবলিত এটি কিন্তু অপ্রতুল। সবকিছু মিলিয়ে যদি বলি মাহবুবা, এখানকার যারা ভাঙন কবলিত মানুষ তাদের আসলে দুঃখ দুর্দশা অনেকটা বেড়ে গিয়েছে এবং আবারও কিন্তু 48 ঘন্টার মধ্যে তিস্তার পানি বৃদ্ধি পেতে পারে বলে আমরা জানতে পারছি। তো মাহবুবা, এই ছিল আমার কাছ থেকে তিস্তা পাড়ের মানুষের সর্বশেষ খবর। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। ভারত থেকে আমদানির ফলে হিলিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গতকাল 5টি ট্রাকে 150 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে বর্তমানে দেশি পেঁয়াজ 65 টাকায় এবং ভারতীয় আমদানিকৃত পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমবে বলে জানান আমদানিকারকরা। এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে আজ বাহরাইনের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। বাহরাইনের বিএফএ ফুটবল ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ভিয়েতনামে বাছাই পর্বে যাওয়ার আগে ম্যাচটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন কোচ সাইফুল বারী টিটু। যাচাই করতে চান দলের শক্তিমত্তা। এই ম্যাচে ইনজুরির কারণে খেলবেন না শেখ মোরসালিন, তবে ম্যাচে জয় পেতে মরিয়া ডিফেন্ডার শাকিল আহাদ। আমাদের টিমের প্রিপারেশন অনেক ভালো, একটা ভালো রেজাল্ট হবে। আমাদের বড় সুযোগ যে আমাদের টিমের শক্তিমত্তা এবং টিমের কেমিস্ট্রি, টিমের কম্বিনেশন এগুলি
এই ম্যাচ দুটার মাধ্যমে আমরা তৈরি করতে চাচ্ছি। সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।